স্বামী স্ত্রীকে পেয়েই বলে উঠল, কি বিয়ের পূর্বে তোমার বয়ফ্রেন্ড ছিল? কই আগে বলনি তো? তাও আবার 3 বছরের কঠিন প্রেম। আচ্ছা, তাহলে তাকে রেখে আমাকে বিয়ে করলে কেন? আমি যে তখন কি বলবো ভেবে পাচ্ছিলাম না। চুপচাপ দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে দেখি সে টিভির দিকে তাকিয়ে আছে। মাত্র 3 মাস আগেই আমাদের বিয়ে হয়েছে, আর আমি চাইনি আমার অতীত সে জানুক। এর কারণ ছিল যে আমাকে ছেড়ে চলে গেছে, তার ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছেই আমার ছিল না। তাই আমি আস্তে করে বললাম, আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই বলিনি। তাছাড়া আপনি প্রথম রাতেই বলেছিলেন জীবন নতুন করে শুরু করেছি, তাই সবকিছু যেন নতুন করে ভাবতে পারি। এবার স্বামী বলল, আচ্ছা সমস্যা নেই, আজ হঠাৎ করে জানতে পারলাম তাই জিজ্ঞেস করলাম। এসব নিয়ে আর কথা না বলাই ভালো। আর তোমার হাতের কাজটা শেষ হয়েছে? তাহলে ফ্রেশ হয়ে আসো, ঘুমিয়ে পড়ি। আর আগামীকাল সকালে আমাকে 7টার দিকে তুলে দেবে, আমার হাসপাতালে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। বউ তখন উত্তরে বলল, আপনি তো সকালে হাঁটতে বের হন, হাঁটতে হাঁটতে দেখবেন 7টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বললাম। এই কথা বলেই উনি বিছানায় শুয়ে পড়লেন, আর আমি বেসিনে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা, নাহিদ আমার সাথে এমনটা না করলেও তো পারত। আমি তো সবকিছু ছেড়ে দিয়ে তাকে ভালোবেসেছিলাম, তাহলে সে কেন আমাকে শেষ মুহূর্তে একা ফেলে পালিয়ে গেল? আচ্ছা, আমার স্বামী বা কিভাবে নাহিদের কথা জানল? এমন সময় হাজবেন্ডের ডাক শুনে দ্রুত হাত মুখ ধুয়ে বিছানায় চলে গেলাম। বাতি বন্ধ করে তার শরীরে একটা হাত রেখে চোখ মেলে তাকিয়ে আছি। বারবার নিজের সঙ্গে শপথ করছি ওর কথা মনে করব না। স্বামীর সংসার নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টাও করছি, তবুও অবসরে দিন শেষে অন্ধকারেও কিভাবে যেন সেই লোকটা জীবন্ত হয়ে ধরা দেয় চোখের সামনে। একজনের বুকে মাথা রেখে মনের মধ্যে আরেকজনের জন্য কেঁদে ওঠার অভিজ্ঞতা যাদের হয়, তারা কখনো ভালো থাকতে পারে কিনা তা আমার জানা নেই। যদি কেউ পারে তাহলে তার কাছ থেকে শেখার তীব্র বাসনা আমার। ঠিক এমন সময় আমার হাজবেন্ড বলে উঠল, কি হলো, ঘুমাওনি? চমকে উঠলাম, না, আমি তো সারাদিন বাসায় থাকি, তাই সন্ধ্যার সময় ঘুমিয়েছিলাম, তাই এখন আর ঘুম পাচ্ছে না। আপনি ঘুমান। স্বামী তখন বলে উঠল, আচ্ছা তোমাকে একটা কথা বলি। জি বলুন। যে মানুষটাকে এত ভালোবাসলে সেই মানুষটা হঠাৎ করে বদলে গেল কেন? তোমার কি কখনো জানতে ইচ্ছা হয়নি? বউ তখন আস্তে আস্তে বলল, আপনি কিছুক্ষণ আগেই বলেছেন যে আমার অতীত নিয়ে আর কোনো কথা বলবেন না, তাহলে এখন যে আবার জিজ্ঞেস করছেন? আরে তোমার কাছে অনুমতি নিয়েই তো জিজ্ঞেস করলাম। বউ তখন আবারও বলে, যদি বুঝতাম আপনি আমার অতীত নিয়ে প্রশ্ন করবেন তাহলে আমি অনুমতিটুকুও দিতাম না। আচ্ছা যাই হোক, শোনো, নাহিদ সাহেব নাকি আজকে সকালে মারা গেছেন। কথাটা শুনে আমি আঁতকে উঠলাম। কি বলছেন উনি? নাহিদ নাকি মারা গেছে? এসব কি বলছেন? শোয়া থেকে ধপ করে উঠে বসলাম। অন্ধকারের মধ্যেই উনার দিকে তাকিয়ে রইলাম আমি। সে সেভাবেই শুয়ে থেকে বলল, নাহিদ সাহেব আসলে কঠিন একটা রোগে আক্রান্ত ছিল। তোমাদের গ্রাম থেকে পালিয়ে আসার পরিকল্পনা করার কদিন পরেই সে জানতে পারে সে একটা রোগে আক্রান্ত, তাই তোমাকে না নিয়েই পালিয়ে সে ঢাকায় চলে আসে। এসে আমাদের এখানেই হাসপাতালে ভর্তি হয়। কিন্তু আমি তো বিয়ে করার জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ফিরে এসে ছুটি কাটিয়ে যোগ দিলাম হাসপাতালে। কিন্তু ততদিনে নাহিদ সাহেবের চিকিৎসা করত আমাদের আরেক ডাক্তার। 2 দিন ধরেই তিনি অসুস্থ, তাই আমাকে বললেন নাহিদের দিকে একটু নজর রাখতে। আমি তার রুমে ঢুকে তার মোবাইলের স্ক্রিনে তোমার ছবি দেখে অবাক হয়ে যাই। এরপর আমার এক বন্ধুকে জিজ্ঞেস করতেই সে তোমার আর তার ভালোবাসার গল্পটা আমাকে গতকাল রাতে বলে বসল। ভেবেছিলাম আজকে সকালে তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি তো বললে তোমার শরীর বেশি ভালো না, তাই আর তোমাকে জোর করিনি। তবে যদি জানতাম কালকে সকালে নতুন সূর্য দেখার আগেই সে থাকবে না, তাহলে আমি তোমাকে নিশ্চয়ই নিয়ে যেতাম। আমি এদিকে শব্দ করে কেঁদে ফেলেছি। উনি চুপচাপ করেই আমার পাশে শুয়ে রইলেন। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, নাহিদ এখন কোথায়? বিকালে ওনার লাশ নিয়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল। আমার ধারণা মধ্যরাতে কিংবা ভোর রাতেই তার লাশটা পচে যাবে। আমি চুপচাপ বসে রইলাম। তিনিও অনেকক্ষণ ধরেই চুপচাপ। তিনি বললেন, তোমাকে আসলে এই কথাটা আমি বলতাম না। অবশ্য গ্রামের বাড়িতে কল দিয়ে জানতে পারার সম্ভাবনা ছিল, আবার তার বাসা তো অনেক দূরে, তাই নাও জানতে পারতে। কিন্তু তার কথা শুনে বুঝতে পেরেছিলাম তোমার মনের মধ্যে তার প্রতি প্রচুর ঘৃণা জন্মে আছে। যদিও সে নিজেই সেটা সৃষ্টি করেছে, কিন্তু আমি চাই তুমি তাকে ঘৃণার সাথে স্মরণ না করে সম্মানের সাথে স্মরণ করো। এমনিতেও তো তুমি তাকে কখনো ভুলতে পারবে না, তাই ঘৃণার চোখে স্মরণ না করে তাকে ভালোবাসার সম্মানের চোখেই দেখো। তোমার হয়তো তার প্রতি রাগ হতো, তবে আজ থেকে দেখবে তার কথা মনে হলেই তোমার তার প্রতি দোয়া করতে ইচ্ছা করবে।
এজন্য আমি চাই তুমি ওই মানুষটার প্রতি আর কখনো ঘৃণা নয়, বরং তার কথা মনে আসলেই তুমি যেন তার প্রতি দোয়া করো। আমি তখন আমার স্বামীর কথা শুনে কোনো প্রত্যুত্তর দিতে পারলাম না, শুধু চেয়ে থাকলাম এক নির্বাক চাহনিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।